আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশে আটকে পড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বভূমিতে ফেরত পাঠাতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্টি। সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে তিনি একথা জানান। বাংলাদেশের রোহিঙ্গা সংকট আরও জটিল আকার ধারণ করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মিয়ানমার থেকে ক্রমাগত রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে। এই সময় তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেন। এর আগে প্রধান উপদেষ্টা একই স্থানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন। এই সময় তারা নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক বিষয়াদি ছাড়াও বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংট্রান সিনাওয়াত্রার সাথে দেখা করেন। যুক্তরাজ্যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন কথা জানিয়েছেন। বলেন, লন্ডন ক্লিনিকে মেডিকেল বোর্ডের সাথে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। শুক্রবার তারা বৈঠক করেন। বাংলাদেশি চিকিৎসক দলও ছিলেন মেডিকেল বোর্ডের সভায়। অধ্যাপক প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে যুক্তরাজ্যের আরও 2 জন চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখবেন বলে জানান ডাক্তার জাহিদ। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার চিকিৎসার সাবেক তত্ত্বাবধান করছেন ছেলে তারেক রহমান। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিলাম, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছেন। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যুক্তরাজ্য বিএনপি নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে উল্লেখ করে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের সাথে কেন নির্বাচনে অংশ নেবে বিএনপি এমন প্রশ্ন রাখেন ডক্টর মঈন খান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। একটি জনগণের দল তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন ভাবছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেশের জনগণকে উপহার দেওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
আর এ বিষয়ে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরিচুর রহমান উপস্থিত ছিলেন। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বোমা রহস্যে আরো খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, বোমা তো পাওয়া যায়নি, তো আতঙ্ক যে ছড়িয়েছে, এই অবস্থায় এখন সেখানকার পরিবেশ কেমন দেখছেন? বোমার যে আতঙ্কটি সকালবেলা ছড়িয়েছিল এবং এটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেই কোনো একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল এবং সেই ফোনেই বলা হয় যে BG356, যেটি আসলে রোম থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা ছিল, সেটিতে বোমা আছে। সাথে সাথেই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের সাবধানতা অবলম্বন করে এবং সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো তৎপর হয় এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল টিম সব কিছুই কিন্তু সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বিমানটি 9:26 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরে কিন্তু 250 যাত্রী এবং 13 জন ক্রু ছিল সেই বিমানটিতে। আপনি একটু আগে বলছিলেন তাদেরকে দ্রুত নামিয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এখন কিন্তু 2টার বেশি বাজে, এখন পর্যন্ত কিন্তু সেই বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে। কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে আসলে কোনো বোমা পাওয়া যায়নি বিমানটিতে। তবে যেহেতু এটি যাত্রীবাহী বিমান এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তো সব কিছু মিলিয়ে এটির এক ধরনের প্রোটোকল আছে, যেটি প্রোটোকলগুলো মেনেই এই বিমানটিকে কিন্তু পরবর্তীতে ছাড় করা হবে। সেজন্য কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠক করছেন এবং সেই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে যে কলটি আসলে কোথা থেকে এসেছিল এবং তারা পরবর্তীতে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটি সঠিক ছিল কিনা সেটি ইভালুয়েট করা হবে এবং তারপরেই আমাদের কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করার কথা রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এবং সেখানে তারা বিস্তারিত জানাবেন যে পরবর্তীতে তারা এই সমস্ত থ্রেড কলের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেবেন এবং কি ব্যবস্থা নিয়েছিলেন তারা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করবেন আমাদের কাছে। আর আপনাকে জানিয়ে রাখি যে 9:26 বিমানটি ল্যান্ড করার পর এক ধরনের কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কারণে কিন্তু এর পরবর্তীতে যে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, বেশ কয়েকটি ফ্লাইটকে কিন্তু ডাইভার্ট করে চিটাগং এবং কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ফ্লাইটগুলোও কিন্তু অলরেডি ল্যান্ড করা শুরু হয়েছে এবং তার যাত্রীরাও বের হয়েছেন এবং 2-1 জন যাত্রীর সাথে আমার কথা হচ্ছিল, তারা আসলে জানতেন না যে আসলে ঢাকা এয়ারপোর্টে কী কারণে তাদের বিমানকে নামতে দেওয়া হয়নি, কী কারণে অন্য এয়ারপোর্টে ডাইভার্ট করা হয়েছে। তো এখন পর্যন্ত বর্তমানে কিন্তু আসলে সেরকম কোনো আতঙ্কের অবস্থা নেই, তবে সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং ফ্লাইটের গমনাগমন কিন্তু সঠিকভাবেই চলছে। রাইকা, জানছিলাম বিমানে বোমা আতঙ্ক সংক্রান্ত খবর। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ অসমাপ্ত রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, ইসলামী জোট নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি খুব একটি পরিবর্তন হবে না বা প্রভাব পড়বে না আগামীতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন। বুধবার সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। সার্জিস তার পোস্টে লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি আর নেই।
এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন। সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি তার পোস্টে আরও লেখেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে গভর্নিং বডি, যে বডিতে প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। অন্যদিকে খাগড়াছড়ি, মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে স্বপ্নভঙ্গ হয়েছে আলু চাষিদের। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠু ও খাগড়াছড়ি থেকে আবু তাহেরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে কৃষকরা এখন আলু নিয়ে ব্যস্ত। কেউ জমিতে পরিচর্যা করছেন, কেউ ব্যস্ত ঘরে তুলতে। গত বছর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় বেশি জমিতে চাষ করেছেন জেলার কৃষকরা। তবে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকায় নেমে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি, আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন যত টাকা খরচা হয়েছে তার থেকে অর্ধেক লসে হয়ে যাচ্ছে। পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তার আমরা গৃহস্থী কীভাবে করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। চলতি বছরে আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে বেকায়দায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকছড়ি, মাটিরাঙ্গা সহ কয়েকটি এলাকার অনেক কৃষক। দুর্ব্যবহার করছে বীজ ভান্ডারে দুলাইল্লা। আমার গাছগুলো অর্ধেক উঠে নেই, এখন আমার ক্ষতিপূরণগুলো কে দিবে? এটা কোম্পানি নেবে। আমরাও তো আলু এক বস্তা বেচে কয় টাকা লাভ করছি, এখানে কোম্পানি 1000 কোটি টাকার ব্যবসা করে। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার জানান, সরেজমিন তদন্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2 সদস্যের একটি বৈজ্ঞানিক দল মাঠ পরিদর্শন করেছে ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। কোথা থেকে বীজে ঘাপলা হতে পারে বা অ্যাডমিকচার হতে পারে, এটার সুস্পষ্ট ধারণা আসলে এই মুহূর্তে নাই। উপজেলা থেকে তদন্ত কমিটি গঠন করি এবং সেই তদন্ত কমিটিটা আমাকে রিপোর্ট দিয়েছে, তবে সেই রিপোর্টটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।